প্রিয় ভাই ও অপরা, আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় স্থির বিদ্যুৎ এই অধ্যায়ের দ্বিতীয় বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে বৈদ্যুতিক বল এবং তড়িৎ ক্ষেত্র। তো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ টপিকস এবং অনেক বোঝার বিষয় আছে, এবং এগুলোর ভিতরে বৈদ্যুতিক বল এটা তোমাদের পরীক্ষায় সব সময় এসে থাকে। তো বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করার আগে আমরা একটা সূত্র দেখি। সেই সূত্রটা সবাই বলো দিনই, কার সূত্র? এফ সমান জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সূত্রটা কিসের বলো দিনে? চেনা জানা লাগে? হ্যাঁ, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের সূত্র। তো নিউটনের মহাকর্ষ বলের সূত্র আমরা কখন প্রয়োগ করি? আমরা হচ্ছে মহাবিশ্বে দুইটা ভরযুক্ত বস্তু, তাহলে একটা M1 ধরলাম আর একটা M2, দুইটার ভর আমরা জানলাম। এখন এই দুইটা বস্তু একে অপরকে কি বল দ্বারা আকর্ষণ করছে সেটা জানার আগে আমাদের কিন্তু এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কিন্তু জানতে হবে। তাহলে মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি হচ্ছে আর দ্বারা প্রকাশ করি অথবা ডি দ্বারা প্রকাশ করে থাকি। তো এই সূত্র দ্বারা আমরা এই যে মহাবিশ্বের দুইটা ভরযুক্ত বস্তু একে অপরকে কি বল দ্বারা আকর্ষণ করছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। ঠিক একইভাবে বৈদ্যুতিক বল এই ক্ষেত্রে কিন্তু কুলম্ব একটা সূত্র দিছে, বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিছে। ঠিক এই সূত্রটাকে কপি করে সে পেস্ট করে দিছে, বুঝছো? এই সূত্রটাকে সে কপি করে পেস্ট করে দিছে নিজের মতো করে, দিয়ে নিজের নাম দিয়ে চালাই দিছে। তো সূত্রটা কীরকম দেখো, এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্র আর এই সূত্রের ভিতরে পার্থক্য কোথায়? সেমই তো সূত্র। দেখছো বিজ্ঞানী কুলম্ব কী করছে? নিউটনের এই সূত্রটা সে কপি করে পেস্ট করে দিছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো জি জি কি, জি হচ্ছে একটা ধ্রুবক, কে এই ক্ষেত্রে কেও হচ্ছে একটা ধ্রুবক। Q1 Q2 দ্বারা এই ক্ষেত্রে কিন্তু দুইটা ভরযুক্ত বস্তু বোঝায় নাই। Q1 Q2 দ্বারা বোঝানো হয়েছে চার্জ বা আধান। তাহলে এইখানে মনে করো একটা +5 কুলম্বের একটা চার্জ আছে, এইখানে মনে করো -3 কুলম্বের একটা চার্জ আছে। তাহলে দেখো এই যে দুইটা চার্জ, হ্যাঁ চার্জ কিন্তু দুইটা চার্জ, এই চার্জের মধ্যবর্তী দূরত্ব আছে না, এই দূরত্বকে আর দ্বারা প্রকাশ করায়। ধরো এই মধ্যবর্তী দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্ব কিন্তু এই বরাবর হবে, হ্যাঁ এই মিডিল পর্যায়ের যে দূরত্বটা হবে সেটা। তো এই ক্ষেত্রে মনে করো যে 2 মিটার। তো সেন্টিমিটার থাকলে আমরা মিটার করে ফেলবো, ঠিক আছে? তো কারণ মিটার হচ্ছে এসআই একক, আমরা মিটারেই কিন্তু গাণিতিক হিসাব করে থাকি। তো এই ক্ষেত্রে দুইটা চার্জ, তাদের ভিতরে মধ্যবর্তী দূরত্ব আমাদের জানা। এখন তোমাকে যদি বলা হয় মধ্যবর্তী এদের যে আকর্ষণ বলটা রয়েছে বা বিকর্ষণ বলটা রয়েছে সেটা তুমি নির্ণয় করো, বা খালি তোমার বললো এটার ভিতরে যে বলটা কাজ করতেছে সেটা নির্ণয় করো, সেটা তুমি কীভাবে নির্ণয় করবে? এই যে সূত্র ব্যবহার করে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করব, কিন্তু তার আগে দেখো কে তো একটা ধ্রুবক, তাই না? তো কে এর মান কত জানো? কে এর মান হচ্ছে 9 × 10⁹। এখন এর একটা একক আছে না, এককটা কীভাবে নির্ণয় করবো বলো তো? একক আমরা সবসময় মনে না রেখে আমরা কিছু ট্রিক্স খাটিয়ে এককটা মাথায় আয়ত্তে রাখার ট্রাই করব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এককটা বের করব। দেখো কে এর মানটা যেহেতু আমরা বের করব, তাহলে দেখো সহজভাবে দিই, হ্যাঁ এই কে কী আকারে আছে? এই যে Q1 Q2 সাথে কিন্তু গুণ আকারে আছে। তাহলে এফ সমান সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এভাবে লিখতে পারি। এবার সমানের পর করব, বা এটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কে Q1 Q2 সমান সমান এটা চলে যাবে কি আকারে? এটার সাথে গুণ আকারে যাবে, কারণ এটার নিচে মনে করো কিছু একটা আছে, এক আছে, ঠিক আছে? ধরে নিই আমরা। তো এদিকে ভাগ থাকলে এদিকে যায় কি হয়? গুণ হয়। তাহলে এটার সাথে মনে করো গুণ হয়ে গেল, এদিকে যায় চলে যাবে, তাহলে আর স্কোয়ার এফ, এটা লিখতে পারি। এবার বা আমাদের কিসের মান দরকার? কে এর মান দরকার। তাহলে আমরা কেটা এই পাশে রাখলাম, তাহলে আর স্কোয়ার এফ দিছে। Q1 Q2 এদিকে চলে যাবে, Q1 Q2। তাহলে আমরা সূত্র কিন্তু এটা পেলাম, কে এর মান নির্ণয় করতে গেলে আমরা এভাবে দিয়ে নির্ণয় করব, তাই না? তো এইখান থেকে আমরা হচ্ছে এককটা পাবো। কিভাবে একক পাবো দেখো, তো এই ক্ষেত্রে মূলত আমরা একটু অন্যভাবে দিছি, এই ক্ষেত্রে এফ আর দিলে ভালো হয়, হ্যাঁ এফ আর স্কোয়ার এভাবে দিয়ে হবে, হ্যাঁ আর স্কোয়ার। তো এফ
এফ এর একক কি নিউটন, বল এফ দ্বারা কি বোঝানো হয়েছে বল, বলের একক নিউটন এন। এরপর আর দ্বারা কি বোঝানো হয়েছে দূরত্ব মিটার, তাহলে মিটার স্কোয়ার আছে তাহলে এম স্কোয়ার গেছে। এবার নিচে আছে কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কিউ টু দ্বারা কি বোঝানো হয়েছে চার্জ, এই যে এটা চার্জ, হ্যাঁ তাহলে চার্জের একক কুলম্ব, তাহলে সি, তাহলে এখানে আমরা ডিভাইডেড দিতে পারি, তাহলে সি কয়টা আছে কিউ ওয়ান কিউ টু, তাহলে কুলম্ব আছে দুইটা, তাই না। তাহলে এটা কিন্তু আমরা ডিভাইডেড দিয়ে কুলম্ব স্কোয়ার দিতে পারি, তাই না। তো এটা কিন্তু আমরা এভাবেও লিখি যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, তাই না, এভাবে কিন্তু আমরা লিখি। কিন্তু তোমরা খাতায় বেশিরভাগ সময় কোনটা লেখো, তোমরা খাতায় বেশিরভাগ সময় কিন্তু এটা লেখো যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, মাইনাস দাও, তাই না। তো ভাগ আকারে আছে নিচে, উপরে যখন চলে যাবে তখন কিন্তু এটা মাইনাস দিয়ে দিব আমরা, ঠিক আছে। তো এইটাই আমাদের মূলত এই একক, এটা দিবা অথবা এটা দিবা, তুমি যেটা ইচ্ছা তুমি দিতে পারো। তাহলে আমরা সূত্র ফেললাম এই পর্যন্ত সূত্র, ঠিক আছে। তো সূত্র থেকে আমাদের এটা কি বেরোলো, এটা হচ্ছে একক বেরোলো, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একক। মূলত এককটা কিসের জন্য বের করা শিখাইলাম, কারণ আমাদের অনেক সময় একক মনে থাকে না, তো আমরা সবগুলোর এককই এভাবে বের করার ট্রাই করব। তো এবার আমরা একটা ম্যাথ সলভ করি, দেখো এটা তোমাদের জন্য 5 স্টার ম্যাথ, মানে 7 স্টার ধরা যায়, কারণ এই অঙ্ক যে কোনো একটা বোর্ডে দিয়েই থাকে, ঠিক আছে। তো তোমাদের এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসলে যদি 5টা সৃজনশীল দেয়, 5টার ভিতরে 4টা সৃজনশীলের গয়ে কিন্তু এই সূত্র ফেলে কিন্তু তোমাদের অঙ্ক দিয়ে থাকে, ঠিক আছে। তো প্রথম সূত্রটা কিসের গেল, নিউটনের সূত্র আমাদের দরকার নাই, জাস্ট দেখানোর জন্য আমরা এই করলাম। তো এগুলো মুছে দিলাম আমি, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত আমাদের কুলম্বের সূত্র। তো আমাদের এই সূত্রটা টানা মুখস্থ করে ফেলবো তোমরা সবাই। আমরা এটার একক কি পাইছিলাম, এটার একক পাইছিলাম হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। এটাও তোমরা মুখস্থ রাখবা এই মানটা, আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে। এবার আমাকে যদি বলা হয় যে এই যে দুইটা চার্জ রাখছি, এই দুইটা চার্জের বল কত, বল নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আকর্ষণ বল না বিকর্ষণ বল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি, সেটা আমরা শিখাই দেব। তো প্রথমে আমরা যদি বল নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যা, সংক্ষিপ্তে মারি দিলাম, হ্যাঁ যা, মজার ভাষা। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এফ বল সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার, খুব সহজ। আর এই দেখো আর হচ্ছে এটা তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কে এর মান কত, কে এর মান এই যে 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ ওয়ানের মান হচ্ছে +5, তাহলে 5 ইন্টু কিউ টুর মান হচ্ছে -3 আর স্কোয়ার, আর হচ্ছে 2 মিটার 2 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে আসবে। তো আমরা দেখি একটু, তো এটার মান বাড়াচ্ছে 10⁻10 এফ, তাহলে নিউটন, এটা হচ্ছে অ্যান্সার। এখানে মাইনাস, এ দেখো মাইনাস আসবে, ঠিক আছে। তো তুমি মাইনাস, আমি অবশ্য মাইনাসটা কাউন্ট করছিলাম না, তো মাইনাস নিলে কিন্তু এটা উত্তর বড় আসবে, -3.375 ইন্টু 10⁻10 নিউটন। তো এটার ভিতরে যেহেতু মাইনাস চিহ্ন হয়েছে, কী চিহ্ন হয়েছে মাইনাস, তোমার উত্তরটা যদি মাইনাস আসে ঋণাত্মক হয় তাহলে তুমি বুঝবা এর মাঝে যে আকর্ষণ এই বলটা কাজ করতেছে সেই বলটা হবে আকর্ষণ ধর্মী। কি ধর্মী? আকর্ষণ ধর্মী, আকর্ষণ, ঠিক আছে। তো দুইটা বলের ভিতরে, দুইটা চার্জের ভিতরে যেই বলটা কাজ করতেছে সেটা হচ্ছে আকর্ষণ ধর্মী। যদি মাইনাস না এসে যদি প্লাস আসতো, ঠিক আছে, যদি প্লাস আসতো তাহলে হয়তো বিকর্ষণ ধর্মী। তো যেহেতু মাইনাস আছে সেহেতু এটা আকর্ষণ ধর্মী। তো আমরা একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে প্লাস প্লাস যদি একই ধর্মী হয়, মানে দুইটা চার্জ যদি ধনাত্মক অথবা দুইটা চার্জ যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। যদি বিপরীত ধর্মী হয় তখন কিন্তু আকর্ষণ করবে। বিপরীত ধর্মী প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, তাহলে তখন কি করবে, আকর্ষণ করবে, আকর্ষণ করবে।
ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবা যে সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, আর একই ধর্মী চার্জ বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করবে। তো আশা করি তোমরা বুঝে ফেলছো। তো বৈদ্যুতিক বল সম্পর্কে এতটুকু আলোচনার ছিল। তো বৈদ্যুতিক বলের সূত্রটা তো আমরা জানি, শিখে ফেললাম, ঠিক আছে। তো এই সূত্র তোমাদের কিন্তু আসে, বললামই তো ভাইয়া যে 5টা যদি সৃজনশীল দেয়, 5টার ভিতরে 4টা সৃজনশীলে কিন্তু এই ম্যাথটা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক একটা দিলেই হয়ে যাবে। তো আশা করি তুমি পারবা, ঠিক আছে। আমি এটা দিয়ে জাস্ট তোমাদের আজকে বেসিক ক্লাসে যতটুকু দেওয়ার দরকার আমি দিয়ে ফেলছি। তো বৈদ্যুতিক বল, এটার পরে আমরা কি জানবো? আমরা জানবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র কাকে বলে? দেখো, তড়িৎ ক্ষেত্র জানার আগে, এই যে তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, তো তড়িৎ ক্ষেত্র জানার আগে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে যদি তোমার কাছে একটা চুম্বক রাখা হয়, মনে করো এটা একটা চুম্বক, তো এটা গোল করে একটা চুম্বক দিলাম, হ্যাঁ, এটা চুম্বক। এই চুম্বকটা যদি রাখি, তাহলে তুমি এই চুম্বকটা ভালোভাবে যদি পর্যবেক্ষণ করো, তাহলে কি দেখতে পাবে ভাইয়া? তুমি দেখতে পাবে এর একটা এরিয়া আছে, ঠিক আছে। এই এরিয়ার ভিতরে যদি কোনো কিছু আসে, সেটা সে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। মনে করো আরেকটা চুম্বক এখানে নিয়ে আসছো, তাহলে এই চুম্বক যদি নিয়ে আসে এর কাছে, তাহলে কি ঘটবে? সে নিজের দিকে টানবে অথবা সে বাইরে ছিটকায় দিতে চাবে, বিকর্ষণ করতে চাবে, তাই না? তাহলে এই যে এই এরিয়াটা, হ্যাঁ, এই এরিয়াটা তার কন্ট্রোলে আছে, তার নিয়ন্ত্রণে আছে, তাই না? আমি যদি বলি এই যে এই এরিয়াটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা চার্জের তড়িৎ ক্ষেত্র। ঠিক একইভাবে দেখো, যদি এটা আমাদের একটা চার্জ হয়, এটা মনে করো ধনাত্মক চার্জ, এটা পজিটিভ চার্জ। এখন এই পজিটিভ চার্জটাকে যদি আমরা বাইরে থেকে আরেকটা যদি পজিটিভ চার্জ এখানে নিয়ে আসি, তাহলে কি করবে? পজিটিভ চার্জকে কিন্তু বিকর্ষণ করবে, তাই না? এই যে এই এরিয়া পর্যন্ত কিন্তু সে বিকর্ষণ করতে পারতেছে, এইখানে গেলে কিন্তু আর সে বিকর্ষণ করতে পারতেছে না। অথবা যদি নেগেটিভ চার্জ নিয়ে আসে, সে আকর্ষণ করবে, তাই না? তাহলে দেখো, এই যে তার যে এরিয়াটা, এটাই হচ্ছে মূলত তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে কোনো চার্জিত বস্তুর যে অঞ্চলব্যাপী প্রভাব থাকে এবং উক্ত চার্জিত বস্তুর কাছে যদি অন্য কোনো চার্জিত বস্তু আনা হয়, তাহলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ করার যেই প্রবণতা, সেটাকেই কিন্তু আমরা মূলত তড়িৎ ক্ষেত্র বলে থাকি, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র সংজ্ঞা আমরা জানলাম। তো তড়িৎ ক্ষেত্রকে কিন্তু ইলেকট্রন ফিল্ড বা তড়িৎ প্রাবল্য হিসাবেও কিন্তু সংজ্ঞায়িত করা হয়। তো তড়িৎ ক্ষেত্রের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাকে দেখাই। তড়িৎ ক্ষেত্রের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে F = ই কিউ, ঠিক আছে। তো এই সূত্রটা থেকে কিন্তু তড়িৎ প্রাবল্যের বা ইলেকট্রন ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের সূত্রটা হয়, সেটা হচ্ছে ই এর মান, ঠিক আছে। ই = তড়িৎ প্রাবল্য, বা আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, আমি সহজভাবে দেখাই দিতেছি, হ্যাঁ, ই কিউ = এফ, বা ই = F/কিউ। তো এই যে এই সূত্রটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র। কিসের সূত্র? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রন ফিল্ড, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, ঠিক আছে। তো আরেকটা কিন্তু সূত্র আছে, সেই সূত্রটা কিভাবে হয় দেখো। এটা গেল সূত্র একটা। এখন এটা থেকে আমরা আরেকটা সূত্র পাই, কিভাবে পাই দেখো। বা ই = এফ এর সূত্রটা আমরা জানি, এই যে ভাই একটু আগে দেখালাম, F = K × Q1 Q2 / R²। এই যে সূত্রটা দেখালাম না, তাহলে এফ এর মান আমরা এটা বসাতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো, তড়িৎ প্রাবল্য বেলা আমরা কি দেখলাম, যে একটা চার্জ, হ্যাঁ, তো চার্জিত বস্তুর একটা এরিয়া, তো এইখানে যদি আরেকটা আধান, ধনাত্মক আধান রাখলাম, তাহলে এই ক্ষেত্রে এই যে চার্জ, এটাকে আমরা হচ্ছে Q1 ধরি, আর এটা হচ্ছে কিউ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এফ এর বদলে আমরা এই যে এই মানটা বসাই দেব, কে Q1 আর কিউ ডিভাইডেড বাই R²/কিউ, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। বা ই = তাহলে দেখো এখানে এই কিউ কাটাকাটি দিয়ে দিতে পারি, তাহলে কি থাকলো হচ্ছে কে Q1। এখন কিউ কয়টা হয়ে গেল? চার্জ কিন্তু একটা হয়ে গেল, তাহলে আমরা এই Q1 আর লেখার দরকার নেই, Q1 লেখাও যা, শুধু কিউ লেখা তা, আর কি থাকতেছে R²। তাহলে এই যে এই সূত্রটা যে পাইলাম, হ্যাঁ, তাহলে এই যে এই সূত্রটা হচ্ছে তড়িৎ প্রাবল্য
ইলেকট্রন ফিল্ডের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, কখন কোন সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে মেন কাহিনী। তো যখন বল দেওয়া থাকবে কিন্তু এদের ভিতরে দূরত্বটা দেওয়া থাকবে না, তখন কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আবার যখন তোমার হচ্ছে দূরত্ব দেওয়া থাকবে, চার্জ দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এক কথায় যখন দূরত্ব দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর যখন দূরত্ব দেওয়া থাকবে না, খালি বলের মান দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করে অঙ্ক করতে পারবো। ঠিক আছে, এই যে তোমাকে এখানে কিন্তু দুইটা দিয়ে রাখছি। তো এইটারও তো একটা ভাইয়া আছে, কি জানে, একক আছে, তাই না? তো তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্যের একক আমরা যদি নির্ণয় করি, তাহলে দেখো তড়িৎ প্রাবল্যের একক এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমি নির্ণয় করে দিতেছি। প্রথমে আমরা এই সূত্রটা পাইলাম, তাহলে সূত্রটা থেকে যদি আমরা কি করি, উপরে থাকতেছে কি নিউটন, আর নিচে থাকতেছে কুলম্ব, তাই না? এরকম থাকতেছে না? তাহলে এটাকে যদি আমরা সুন্দর করে লিখি, তাহলে নিউটন পার কুলম্ব, এরকম হয় না? তোমাদের বই কিন্তু এরকম দেওয়া আছে। তো এটা উপরে যায় কি হয়, এটা কিন্তু আমরা এইভাবে লিখি, নিউটন কুলম্ব ইনভার্স অন। এই যে এটা হচ্ছে মূলত তড়িৎ প্রাবল্য বা ই এর একক। কিসের একক? ই এর একক। বুঝাইতে পারছি? ই এর একক এটা। তাহলে একক আমাদের গেল, আশা করি আর কোনো প্রবলেম নাই। এখন আমরা যদি দুইটা ম্যাথ সলভ করি, তাহলে কিন্তু আমাদের তড়িৎ প্রাবল্য এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা কিন্তু আলোচনা করছি, তড়িৎ ক্ষেত্র এটা শেষ হয়ে যাবে। তো বৈদ্যুতিক বল সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি, তো বুঝতে দিলাম। তো দেখো এখন তোমাদের এখানে দুইটা ম্যাথ দিয়ে রাখছি। এক নম্বর ম্যাথে কি বলছে আমরা একটু বোঝার ট্রাই করি। সেটা হচ্ছে যে 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রন ফিল্ড কত? 5 কুলম্ব চার্জ, তাহলে এখানে মনে করি এটা 5 কুলম্ব চার্জ। 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রন ফিল্ড কত? তাহলে মনে করি একটা এরিয়া, এখান থেকে দূরত্ব হচ্ছে 10 মিটার দূরে ইলেকট্রন ফিল্ড কত? তাহলে এইখানে ই এর মান কত হবে? এইখানে ই এর মানটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে কি হবে, প্রথমে আমরা লিখব যে এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা যদি তুলে ফেলি, তাহলে কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান কত? কিউ এর মান আছে 5 কুলম্ব। এরপরে দূরত্ব আর কত? 10। ঠিক আছে, আমাদের কি চাইছে? আমাদের হচ্ছে ই এর মান চাইছে, ই সমান সমান হট। তাহলে আমরা জানি এক নম্বরের জন্য, এক নম্বরের জন্য আজা, খুব মজার ভাষা। আজা মানে হচ্ছে আমরা জানি। তো আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ইলেকট্রন ফিল্ড ই বা তড়িৎ প্রাবল্য ই সমান সমান কে কিউ বাই আর স্কোয়ার, এটা জানি। তো এই ক্ষেত্রে কে এর মান কত? কে এর মান কিন্তু ভাই আমাদের মুখস্থ। কে এর মান মুখস্থ। কে এর মান হচ্ছে কত? কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, তো আমি একক দিলাম না, একক দিলেও হবে, না দিলেও সমস্যা নাই এখানে। তো এগুলো আমরা পাইছি। তাহলে কে এর মান আমরা বসে দিলাম 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান কত? কিউ এর মান 5, আর দূরত্ব হচ্ছে 10 স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে। দেখি তাহলে কত বের হয়েছে। তো দেখো তোমাদের ক্যালকুলেটরে কিন্তু এই যে এরকম একটা বড় সংখ্যা আসবে, 4500000। তো এটাকে আমরা সাইন্টিফিকে মান নিয়ে আসলে দেখো ইএন যে আছে না, এটা টিপ মারবো। তো টিপ মারলে কত হয়? এটা মান আসতেছে হচ্ছে 450 ইন্টু 10⁶, তাই না? তো এইটা কিন্তু আমরা আসতেছে। এখন এই মানটাকে তোমাদের বইয়ে বা গাইডে যদি কোনো সময় করানো হয়, তাহলে দেখবা যে আরও সংক্ষিপ্ত মান করে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটু কনফিউশন থেকে যেতে পারে যে কিরে আমার অঙ্কটা কি ভুল হলো। এটা করে রেখে দিলেও কিন্তু আমাদের অঙ্কটা হবে। কিন্তু আমরা যদি বই বা গাইডের মতো করি বা স্মার্টলি করি, তাহলে কি ঘটবে জানো? এই যে এই পাওয়ার 6 আছে না, এক ঘর যদি আমরা এখানে নিই তাহলে কিন্তু পাওয়ার 7 হয়ে যাবে, আরেক ঘর যদি এখানে নিই তাহলে কিন্তু পাওয়ার 8 হয়ে যাবে। তাহলে আমরা যদি এরকম লিখি যে 4.50, মানে 2 ঘর আগাইলাম, তাহলে 2 ঘর আগাইলে মানটা হবে 10⁻6 এর পর 2 ঘর বাড়বে, 6, 7, 8, তাহলে 10⁸। একক কি বললাম? এককটা পাবো হচ্ছে নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে
আমরা অঙ্কটা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর মেনলি যেই প্রবলেমটা সেটা হচ্ছে ক্যালকুলেটারে, ঠিক আছে। আমরা ম্যাথ করলে যে অ্যান্সারটা বাড়ে সেটা অনেক বড়, সেখানে আমরা ঘাবড়ায় যাই, কী রে অঙ্কটা কি হয়েছে কি না। তো আমি দেখাই দিলাম যে প্রথমে ইএনজি টিপ মারবা, তাহলে যে মানটা হবে সেটাই তুমি লিখে দিলেও পারবা, এই যে সেই মানটা হচ্ছে এইটা। আর যদি মনে করো যে না একটু মানটা ছোটো করবো, তাহলে 2 ঘর গেলে 2 সংখ্যা বাড়বে, 1 ঘর গেলে এক ঘরের জন্য 1 সংখ্যা বাড়বে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এটা বুঝতে পারলে আমরা এখন পরবর্তী ম্যাথটায় যাব, ঠিক আছে। তো পরবর্তী ম্যাথটা দেখো যে 3 কুলম্ব চার্জের একটি বস্তু, তাহলে 3 কুলম্ব চার্জের একটা বস্তু 10 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রন ফিল্ড কত। তাহলে মনে করো একটা জায়গায় 10 নিউটন বল অনুভব করছে, 10 নিউটন কি অনুভব করছে, এফ। তো এই যে এই চার্জটা এখানে মনে করো 10 নিউটন বল অনুভব করছে। এখন তোমার বলছে যে এই জায়গাটায় ঠিক এইখানে যে দূরত্বটা আছে, দূরত্বটা তোমাকে দেয় নাই, না দূরত্ব দিয়ে বলছে যে এই জায়গাটায় কি নির্ণয় করতে, ইলেকট্রন ফিল্ড বা এর মানটা নির্ণয় করতে তোমার বলছে। তাহলে 3 কুলম্ব চার্জ একটা জায়গায় 10 নিউটন বল অনুভব করছে, ওই জায়গাটায় ইলেকট্রন চার্জ বা ইলেকট্রন ফিল্ড যদি তোমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব দেখো। ওই যে কী দেওয়া আছে আমরা এবার দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে চার্জ কিউ এর মান, কিউ হচ্ছে 3 কুলম্ব, আর কি দেওয়া আছে, বল এফ দেওয়া আছে, এফ সমান সমান 10 নিউটন। আমরা জানি হচ্ছে কে সমান সমান 9 ইন্টু 10⁹9। আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এখন তোমাকে বলছে যে এর মান নির্ণয় করো, ই সমান সমান হট, এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা জানি 2 নম্বরের জন্য আজা। তো আজা কি, আজা হচ্ছে ইলেকট্রন ফিল্ড ই সমান সমান, এবার কোন সূত্রটা ফেলবো ভাইয়া, এখানে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া নাই, বল আছে, তাহলে বলের জন্য আমরা কোনটা ফেলবো, বলের জন্য এফ বাই কিউ, কিউ এর মান জানি, এফ এর মান জানি। তাহলে এটা তো আমাদের আর দরকার নেই, দরকার আছে, তো এটা আমাদের না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এই সূত্রে এটা লাগে না। তাহলে এখন আমরা যদি এর মান নির্ণয় করি, তাহলে খুব ইজিলি নির্ণয় করতে পারবো। এফ হচ্ছে 10 নিউটন আর কিউ হচ্ছে 3, তো এটা বাড়াবে হচ্ছে 10/3, 3.33 দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার, নিউটন পার কুলম্ব, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। খুব ইজিলি কিন্তু আমরা বের করতে পারলাম, দেখছো। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে মোটামুটি ধারণা তোমরা পাইছো। তো তড়িৎ ক্ষেত্রে আরেকটা জিনিস না আলোচনা করলেই না, কারণ যেহেতু তোমরা বেসিক ক্লাস করতেছো, সেহেতু হালকা একটু টাচ দেই, অতটা ইম্পর্টেন্ট না এখনকার সময় এসে, তারপর আমি বলি। সেটা হচ্ছে তোমাদের বইয়ে এরকম চার্জ দেওয়া আছে না, যে একটা ধনাত্মক চার্জ, চার্জটা কী করে, এদিক দিয়ে যায়, 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 এগুলা কী যায়, বলরেখা যায়, কি যায়, বলরেখা। তো ধনাত্মক চার্জের দেখবা তীরগুলা এই যে বাহিরে, বহির্মুখী, ঠিক আছে, তীরগুলা কমে যাইতেছে, বহির্মুখী যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে এই রশ্মিগুলো যাচ্ছে বা বলরেখাগুলো যাচ্ছে, এটা কি সমতলভাবে যাচ্ছে না। আমরা যদি একটা গোল বল নিই, তাহলে বুঝতে পারবো গোল বলের এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, তো চারিদিক দিয়ে কিন্তু এই বলরেখাগুলো যাইতেছে। তো ধনাত্মক চার্জে যদি চার্জিত থাকে উক্ত আধানটি, তাহলে কিন্তু সে কী করবে, বাহিরের দিকে বলরেখা নির্গমন করবে, ঠিক আছে। যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে যে বলরেখাগুলো দেখতে পাবে, সেই বলরেখাগুলো কিন্তু অন্তর্মুখী, মানে এই যে ভিতরের দিকে যাইতেছে, বলরেখাগুলো ভিতরের দিকে যাইতেছে, মুখগুলা কিন্তু তীরের মুখগুলা দেখবা ভিতরের দিকে, একটু ভালো করে বইয়ের দিকে লক্ষ্য করো ভাইয়া, তাহলে বুঝতে পারবা। তাহলে ধনাত্মকের বেলায় বলরেখাগুলো বাইরের দিকে নির্গত হইতেছে, আর ঋণাত্মকের বেলায় ভিতরের দিকে আসতেছে। তো এই বলরেখার পরিমাণটা এই চার্জের উপর নির্ভর করে, যেটার চার্জ যত বেশি সেটার বলরেখা তত বেশি নির্গত হবে। বুঝাইতে পারছি? এখন আমরা কি জানি, আমরা যদি জানি যে বিপরীত সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, ঠিক একইভাবে যদি এখানে মনে করো একটা ধনাত্মক আমি বলরেখা নিয়ে আসলাম, ঠিক আছে, তো সেটা কি করবে, বলরেখাগুলো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। তো এই যে এইখান থেকে কিন্তু এটা বেঁকে যাবে, এগুলা কিন্তু বেঁকে যাবে।
তো এগুলা যখন বেঁকে যাবে তখন কি ঘটবে, যে এই জায়গাটা আছে না, একটা বিন্দু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু তাদের কোনো বল অনুভব করবে না, সেখানে কিন্তু বল শূন্য থাকবে। তাহলে একটা বলরেখা অন্য একটা বলরেখার উপর দিয়ে কিন্তু যায় না। যদি সমধর্মী হয় তাহলে বলরেখাটা ভিন্ন দিক দিয়ে চলে যাবে, তাই না? তো এই যে কাছাকাছি নিয়ে আসছে, যেমন চুম্বকের মতো কাছাকাছি যদি সমধর্মী বা সমদিকের চুম্বক যদি আমরা একত্রিত করি তাহলে কি করবে, একটা বাধা দিবে, বাধা দিয়ে কিন্তু অন্য দিক দিয়ে চলে যেতে যাবে, ঠিক একইভাবে কিন্তু চলে যেতেছে। এবং যদি মনে করো এই ক্ষেত্রে যদি এটা দেই, আর এই যে বলরেখাগুলো অন্য দিক দিয়ে চলে যাওয়ার কারণে তার একটা জায়গা, এমন একটা মধ্যবর্তী জায়গা থাকবে যে এখানে কিন্তু কোনো প্রকার তুমি বল অনুভব করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে বল শূন্য, এই জায়গাটায় বল কিন্তু শূন্য, ঠিক আছে? তো যেটা মেনলি বোঝার ব্যাপার সেটা বলে দিলাম, মানে সংক্ষেপে বললাম, তুমি একটু বুঝে নিও কষ্ট করে। এবার যদি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক যদি আমরা বলরেখা দেখি তাহলে দেখো কীরকম দেখতে পাবা। তাহলে কিন্তু দেখতে পাবা যে এইটা থেকে যাইতেছে, এটা দিকে চলে যেতেছে, এটা দিয়ে যাইতেছে, এটা দিকে দিয়ে চলে যেতেছে, এটা যাইতেছে, এটা দিকে দিয়ে কিন্তু যাইতেছে, তাই না? তো তোমাদের বইয়ে অনেক সুন্দর করে চিত্র দেওয়া আছে, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। এই যে ধনাত্মক থেকে গেল, এই যে যাইতেছে, ঋণাত্মক দিয়ে কিন্তু চলে গেল, তাই না? তো ধনাত্মক বলরেখা কি করলো, নির্গত করলো, আর ঋণাত্মক বলরেখা গ্রহণ করলো। তো এরকম মূলত। তো আশা করি মোটামুটি বুঝতে পারছো, এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা রিডিং পড়লে বুঝে ফেলবা। আমি জাস্ট একটু দিলাম আর কি, মানে চিত্রটা যাতে তোমরা ভালোভাবে লক্ষ্য করো পড়ার সময়, সেই জন্য আমি জাস্ট একটু উল্লেখ করলাম যে ধনাত্মকের বেলায় তীরটা বাহিরের দিকে থাকে, বহির্গামী, এবং ঋণাত্মকের বেলায় তীরটা অন্তর্গামী হয়, এবং সমধর্মী বেলায় কী করে, বিকর্ষণ করে অন্য দিক দিয়ে চলে যায়। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে বলরেখার পরিমাণ কার বেশি, যার চার্জ বেশি। ঋণাত্মক চার্জ মেলা হলে সেই ক্ষেত্রে বলরেখা মেলা হবে, ধনাত্মক চার্জ হলেও সেই ক্ষেত্রে তার বলরেখা মেলা হবে। এবং আমরা যদি বিপরীত ধর্মে নিয়ে আসি তখন কি ঘটবে, যে ধনাত্মক থেকে বলরেখা নির্গত হবে এবং ঋণাত্মকটাই দিকে গ্রহণ করে নেবে, তাই না? তো এরকম কিছু। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই অধ্যায়ে যদি আমরা আরও একটি টপিকস সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। এটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু এই অধ্যায়ের সমস্ত বেসিক একেবারে কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী যে টপিকসগুলো আছে সেগুলো মূলত তোমরা রিডিং পড়লে তোমাদের হয়ে যাওয়ার কথা। তো এটা খুবই ছোট, সেহেতু আমরা এটার সাথে অ্যাড করে দিছি, যার ফলে কিন্তু ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখো, এটা আমরা 5 মিনিটে কমপ্লিট করে ফেলবো। সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল আমরা রিডিং পড়লে আমরা দুইটা সূত্র পাই। একটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এবং আরেকটা সূত্র পাই হচ্ছে ভি ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। দুইটা আমরা সূত্র পাই, তাই না? দুইটাই কিন্তু তড়িৎ বিভবের সূত্র, ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবকে আমরা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, ঠিক আছে? দুইটাই সেম, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তো এই দুইটা সূত্রের ভিতরে এটা যদি কৃত কাজ তোমাকে দেওয়া থাকে, কৃত কাজ, তো কাজ, কৃত কাজের মান যদি তোমার জানা থাকে এবং আধানের মান যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি তড়িৎ বিভবের মানটা বের করতে পারবা, আধান বা চার্জ। আর এই ক্ষেত্রে কিউ দ্বারা কি বোঝানো হয়েছে, কিউ দ্বারা আধান বা চার্জ বোঝানো হয়েছে, এবং আর দ্বারা হচ্ছে উক্ত চার্জের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে? তো আমাদের এই অধ্যায় ম্যাথ করতে গেলে কিন্তু আমাদের এই সূত্রটাই বেশি মানে আমরা ব্যবহার করে থাকি, তোমরা দেখে থাকবে। তো দেখো, ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব, আমরা জানি যেটা তড়িৎ বিভব সেইটা হতে কম তড়িৎ বিভবের ইলেকট্রন কিন্তু প্রবাহিত হতে থাকবে, তাই না? তো আমরা কি করে জানবো যে কোনটা তড়িৎ বিভব বেশি, কোনটা তড়িৎ বিভব কম? দেখো, আমরা যদি কিছু আগে তার আগে উদাহরণ দেখি, সেটা হচ্ছে তোমাদের বই দেওয়া আছে যে পানির ক্ষেত্রে, তাই না? দুইটা পাত্র, একটা এরকম চিকন পাত্র দিয়ে পানি এখানে যে মনে করো যে একটা বড় পাত্রের সাথে সংযুক্ত হয়েছে, তো এটাই পর্যন্ত কিন্তু পানি দ্বারা পূর্ণ আছে। তো এইখানে মনে করো তোমার কিছু দিয়ে আটকায় রাখছে, এবং এইটার পানির পরিমাণ কিন্তু আরও বেশি, মানে একটু বেশি উচ্চতা আর কি, ঠিক আছে? এটার উচ্চতা কম, এটার পানির উচ্চতা বেশি। এখন পানির পরিমাণ কোনটাতে বেশি আছে? অবশ্যই পানির পরিমাণ এটাতে বেশি আছে। তাহলে তুমি কি বলতে পারবা যে এখানে যদি এটা আমরা মানে বাঁধা আছে, এটা আমরা যদি খুলে দিই তাহলে কোনটা থেকে কোনটা পানি প্রবাহিত হতে থাকবে?
আমরা সাধারণভাবে বলি যে ভাইয়া যেহেতু যেটার পানি বেশি আছে সেটা থেকে কম পানির দিকে প্রবাহিত হতে থাকবে, তাই না? কিন্তু আমরা এটা দ্বারা দেখতেই পাচ্ছি যে এইখান থেকে পানি এখানে প্রবাহিত হওয়ার কোনো চান্সই নাই, কারণ এটার উচ্চতা কম, এটার উচ্চতা বেশি। কি ঘটবে, আমরা যদি এটাকে মুক্ত করে দিই তখন দেখবা যে এইখান থেকে যেটার পানির পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি, সেইখান থেকে কিন্তু পানির উচ্চতা যেটাতে কম সেটার দিকে পানি প্রবাহিত হতে থাকবে। কতক্ষণ প্রবাহিত হতে থাকবে? যতক্ষণ না দুইটার উচ্চতা সমান হইতেছে, তাই না? ঠিক একইভাবে আমরা যদি দুইটা একই জাতীয় বা সমজাতীয় ধাতব বস্তুর নিই, ঠিক আছে, একটা তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, দুইটা একই ব্যাসার্ধের যেহেতু নিব সেহেতু আমরা দুইটা একই ব্যাসার্ধ দিই, হ্যাঁ। আর একটা মনে করো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, দুইটা একই জাতীয় বা সমধর্মীয় ধাতব বস্তু আমরা তাপমাত্রা দেখতে পাইতেছি, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 20 ডিগ্রি। এখন এই দুইটা ধাতব বস্তুকে আমরা যদি স্পর্শ করি তাহলে কি ঘটবে? দুইটাকে যদি স্পর্শ করি আমরা দেখতে পাবো যেটার তাপমাত্রা বেশি সেটা থেকে কম তাপমাত্রার দিকে তাপ যেতে থাকবে। কতক্ষণ যেতে থাকবে? যতক্ষণ না এই দুইটা সমান হইতেছে, তাই না? ঠিক একইভাবে আমরা যদি চার্জের ক্ষেত্রে লক্ষ্য করি বা আধানের ক্ষেত্রে লক্ষ্য করি, সেই ক্ষেত্রে কি ঘটবে? দুইটা আধান একই জাতীয়, ঠিক আছে, একই ব্যাসার্ধের। এখন দুইটা আধান যদি একই ব্যাসার্ধের হয়ে থাকে তাহলে দেখো না, একটা ব্যাসার্ধ আমরা কম দিই আর একটা ব্যাসার্ধ আমরা বেশি দিই, দুইটার আধানের পরিমাণ মনে করো সেম, এটা মনে করো 5 + 5, এটারও +5। এখন দুইটার ভিতরে আমরা যদি দুইটাকে স্পর্শ করি বা এর মাঝে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, সেই ক্ষেত্রে কি লক্ষ্য করবে? সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যেটার বিভব শক্তিটা বেশি, তড়িৎ বিভবের মানটা বেশি, সেইটা থেকে কম বিভব যেটাতে সেটাতে চার্জ কিন্তু যেতে থাকবে। তো এই ক্ষেত্রে কোনটার তড়িৎ বিভবের মান বেশি? এই ক্ষেত্রে যেইটা, দেখো দুইটা কিন্তু একই ব্যাসার্ধের না, কিন্তু দুইটার চার্জ সমান। দুইটার চার্জ যদি সমান হয়, যেইটার ব্যাসার্ধ কম হবে সেইটার বিভব শক্তি বা তড়িৎ বিভবের মানটা কিন্তু বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে কি ঘটবে? এর বিভবের মান বেশি, কার থেকে? বি এর থেকে। তাহলে যদি আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে এর যদি বিভবের মান বেশি হয় তাহলে কি ঘটবে? এ থেকে বির দিকে ইলেকট্রন প্রবাহিত হতে থাকবে, তাই না? তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে দেখো আমরা তড়িৎ বিভবের মানটা কিভাবে নির্ণয় করব। তো দেখো এইখান থেকে যদি আমরা কেন্দ্র ধরি, ঠিক আছে, এই কেন্দ্র থেকে এই যে এই দূরত্বটা দেখতেছো না, এই দূরত্বটা হচ্ছে আর ব্যাসার্ধ, এই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধের মান যদি আমরা জানি এবং এই যে এইটাতে কি পরিমাণ চার্জ আছে, এইটাতে মনে করো +5 চার্জ আছে, আমি জাস্ট উদাহরণ দিয়ে রাখছি, ঠিক আছে, +5 চার্জ দিয়ে আছে, তাহলে চার্জের মান জানি, ব্যাসার্ধের মান জানি, তাহলে আমি কি এই বস্তুটার জন্য কি আমি তড়িৎ বিভবের মানটা বের করতে পারবো না? অবশ্যই তড়িৎ বিভবের মানটা আমরা বের করতে পারবো এই সূত্র দ্বারা। বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। বেসিক ক্লাসে আশা করি যতটুকু দেওয়া দরকার আমি ততটুকুই দিয়ে ফেলেছি। তো এরপরে যেগুলো আছে সেগুলো তোমরা জাস্ট রিডিং করলেই হয়ে যাবে। তো এই অধ্যায়টা তোমাদের মূলত হচ্ছে ছোট, কিন্তু এই অধ্যায়ে জাস্ট আমরা 2টা ভিডিওতেই আমরা বেসিক কমপ্লিট করে দিতে পারছি ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায়ের সিকিউ সলভ করব। দেখা যাচ্ছে যে আমি নির্দিষ্ট কোনো বোর্ডে না দিয়ে 5টা থেকে 6টা সিকিউ দিব, যেটা হচ্ছে আলাদা আলাদা টপিক্সের উপরে। তো যেটা দ্বারা হচ্ছে এই অধ্যায় সম্পূর্ণ যেখান থেকে ম্যাথ দিক তোমাকে সেগুলো তুমি জানো কমপ্লিট করতে পারো। তো ক্লাসটা অনেক বড় হওয়ার জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।